আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে হারতে চলেছে না, এটা আমার কথা নয়। বিশ্বের তাবর তাবর জিওপলিটিক্স এক্সপার্টরা এখন এটাই মনে করছেন। আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধের অলরেডি বেশ কয়েকদিন পার হয়ে গেছে। ইভেন হত্যা করা হয়েছে ইরানের সুপ্রিম লিডার সহ ইরানের টপ 40 জন অফিসিয়ালকে। কিন্তু তারপরেও ধারণা করা হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে হারতে চলেছে। প্রশ্ন হলো কেন? সময়টা 2001। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আমেরিকা এবং নেটো দেশগুলো একসাথে আফগানিস্তানের উপর হামলা করে। এই যুদ্ধ টানা 20 বছর ধরে চলেছিল এবং এতে খরচ হয়েছিল প্রায় $2 ট্রিলিয়ন। যুদ্ধে মারা যায় হাজার হাজার আমেরিকান সৈন্য। কিন্তু তারপরেও বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা এই আফগানিস্তান ওয়ারে হেরে যায়। 2001 সালে আমেরিকা শেষমেশ বাধ্য হয়ে আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য সরিয়ে ফেলে। আর বলে দেয়, সেই আফগানিস্তান যুদ্ধে আমেরিকা ঠিক যে কারণে হেরেছিল, ঠিক একই জিনিসগুলো ইরান যুদ্ধেও হচ্ছে এবং তার ইন্টেন্সিটি ইরান যুদ্ধে আরও বেশি। ফেইল হয়ে যাচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহুর একের পর এক প্ল্যানিং। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা কিন্তু কোনো যুদ্ধের আপডেট নয়, কারণ আমরা কোনো নিউজ চ্যানেল নই। আমরা আজ অ্যানালাইসিস করব যে আমেরিকা এবং ইসরায়েল কি কোনো ভুল সমীকরণ করে ফেলেছে, আর কেন ইরানের উপর হামলা আমেরিকার ইতিহাসের আরও একটা বড় ভুল হতে চলেছে। দেখুন, এটা কিন্তু কোনো প্রপাগান্ডা ভিডিও না। আমি এখানে প্রত্যেকটা জিনিসকে পার্টে পার্টে ডিসকাস করবো এবং আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের পেছনে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আর সাথে এটাও বলে দেই যে আমি যেটা বলবো যে সেটাই হবে এমন কিছু নয়। এটা জাস্ট একটা অ্যানালাইসিস, এবং আজকালকার দিনে যুদ্ধ নিয়ে এরকম ধরনের অনেক অ্যানালাইসিস আসে এবং এতে আপনারা যুদ্ধের অনেক খুঁটিনাটি বিষয় বুঝতে পারবেন, বা যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে সেই ব্যাপারে আপনারা একটা আইডিয়া পাবেন। এই ভিডিওর ইন্ট্রোর পরে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, যেটা আমাদের চ্যানেলের সাস্টেইনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখনই নতুন কিছু শুরু করতে যাবেন তখন কিন্তু কেউ এমনটা থাকে না যে বলবে হ্যাঁ ভাই তুমি ঠিক কাজই করছো। এবং ট্রেডিংয়ের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা কাজ করে। আপনি ট্রেডিংয়ের চার্ট তো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাকে গাইড করার মতো কেউ নেই। আর এই কারণে আমি বেছে নিয়েছি পকেট ব্রোকার। পকেট ব্রোকার শুধুমাত্র একটা ট্রেডিং প্ল্যাটফর্ম নয়, এটা একটা শক্তিশালী কমিউনিটি। পকেট ব্রোকারের কমিউনিটি মোট 8টা ভাষায় সক্রিয়, এবং আপনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যে কোনো মাধ্যমে এখানে জয়েন করতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে এখানে ডিপোজিট কিভাবে করব, উইথড্রল কিভাবে করব, আপনি শুধু চ্যাটে মেসেজ করবেন। এখানকার টিম দ্রুত আপনাকে সেই বিষয়ে রিপ্লাই দেবে। এছাড়া এখানে আপনি অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে তাদের স্কিলের ব্যাপারে জানতে পারবেন। তারা তাদের অভিজ্ঞতা এখানে রেগুলার শেয়ার করেন। চলুন এবার আপনাদের একটা লাইভ উদাহরণ দেই। আমি প্রথমে এখানকার মার্কেট অ্যানালাইসিস করলাম, ট্রেন্ড দেখলাম, এবং তারপর এখানে একটা ট্রেড প্লেস করলাম। আর টাইম শেষ হওয়ার পরে দেখুন আমার ট্রেড সফল হয়েছে, আর প্রফিট সরাসরি আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে। এখানকার উইথড্রল এবং ডিপোজিট মেথড খুবই সহজ। আপনি ইউপিআই, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্রিপ্টো ওয়ালেট, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই আমার প্রোমোকোড RMCW ব্যবহার করুন। এতে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। মানে আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন 2000 টাকা। তাহলে দেরি না করে আজই রেজিস্টার করুন আর কমিউনিটি সাপোর্টটি শুরু করুন আপনার ট্রেডিং জার্নি। কারণ একটা শক্তিশালী কমিউনিটি থাকলে ট্রেডিং আর কঠিন মনে হয় না। যে কোনো যুদ্ধে একটা লং টার্ম স্ট্র্যাটেজি থাকা ভীষণই গুরুত্বপূর্ণ, নইলে সেই যুদ্ধ বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হয় না। আর এক্সপার্টরা মনে করছেন যে ইরান যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের কোনো লং টার্ম স্ট্র্যাটেজি নেই। আপনি যদি আফগানিস্তান যুদ্ধের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু আমেরিকার শুরুতে লক্ষ্য ছিল আল কায়দাকে ধ্বংস করা, কিন্তু পরবর্তীকালে তাদের এই লক্ষ্য চেঞ্জ হয়ে যায়। তারা সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় এবং সেই দেশটাকে রিবিল্ড করার চেষ্টা করে। এই প্রত্যেকটা লক্ষ্য একে অপরের থেকে ভিন্ন ছিল, ফলে পরিষ্কারভাবে কোনো লং টার্ম স্ট্র্যাটেজি তাদের কাছে ছিল না। ইভেন ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনকে হত্যার পরে কি করা হবে তা নিয়েও কোনো প্ল্যানিং ছিল না, যে কারণে পরবর্তীকালে ইরাকে আইসিসের জন্ম হয়। ঠিক একই রকমভাবে ইরান যুদ্ধে আমেরিকার শুরুতে লক্ষ্য ছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করা এবং ইরানের আরও টপ অফিসিয়ালদের এলিমিনেট করা। তারা ভেবেছিল এটা করার সাথে সাথেই ইরানে একটা অ্যান্টি রিজিম প্রোটেস্ট শুরু হবে এবং সাধারণ জনগণ যারা ইরানের ইসলামিক শাসনের পতন চায় তারা এখানে একটা নতুন সরকার গড়ে তুলবে। কিন্তু এখনও পর্যন্ত ইরানে কোনো ম্যাসিভ প্রোটেস্ট হয়নি। ইভেন গত বছর ডিসেম্বর এবং এই বছরের জানুয়ারির শুরুর দিকে যাও বা প্রোটেস্ট হচ্ছিল, আমেরিকার এই হামলার পর সেরকম কোনো প্রোটেস্ট এখনও পর্যন্ত হয়নি। আর এর একটা বড় কারণ হচ্ছে ইরানের ইন্টারনাল পলিটিক্যাল স্ট্রাকচার ভীষণই স্ট্রং। আমেরিকা এবং ইসরায়েল বহু বছর ধরেই ইরানের ভেতরে থাকা বিভিন্ন মিলিটারি জেনারেল, নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করে আসছে। ফলে খামেনি সহ আরও 40 জন টপ অফিসিয়ালের হত্যা ইরানের পলিটিক্যাল সিস্টেমে কিন্তু খুব বড় একটা ধাক্কা নয়। ইভেন খামেনি জীবিত থাকাকালীন তিনি বারবার বলে আসছিলেন যে কাল হয়তো তাকে হত্যা করা হতে পারে, কিন্তু তিনি এমনভাবে ইরানের এই ইন্টারনাল সিস্টেমকে তৈরি করেছেন যেখানে দেশের যদি সমস্ত লিডারদের হত্যা করে ফেলা হয়
তাহলেও আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরানের রিজিমকে প্রোটেক্ট করবে এবং খুব তাড়াতাড়ি নতুন লিডাররা সেই পদে চলে আসবে। খামেনি মারা যাওয়ার পরেও আইআরজিসি তেহরানের রাস্তায় কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে এখানে কোনো রকমের সরকার বিরোধী প্রোটেস্ট না হয়। এবার বলে দেই, 2 মাস আগে ইরানে যে প্রোটেস্ট হয়েছিল, আমেরিকার দাবি এই প্রোটেস্টে ইরান তাদের প্রায় 30,000 নাগরিককে হত্যা করেছে। তো বলতে পারেন ইরানের নাগরিকদের মধ্যে এই মুহূর্তে একটা ভয় কাজ করছে। এছাড়াও আমেরিকা ওই প্রোটেস্ট চলাকালীন বলেছিল হেল্প ইজ কামিং, কিন্তু তারপর প্রায় 2 মাস পার হয়ে যায়, আমেরিকা কোনো রকম সাহায্য করেনি। ফলে ইরানে যারা অ্যান্টি রিজিম পিপল রয়েছে তারা আমেরিকার উপর এখন অতটা ভরসা করতে পারছে না। অন্যদিকে সাধারণ জনগণও এই মুহূর্তে একটা শকের ভেতরে রয়েছে, কারণ লাগাতার তাদের উপর এই মিসাইল ছুটছে আমেরিকা এবং ইসরায়েল। ইভেন স্কুল, কলেজ, হসপিটালকেও টার্গেট করা হচ্ছে। বলতে পারেন এই সময় আমেরিকা এবং ইসরায়েলের হামলা যত বাড়ছে, আইআরজিসির প্রতি মানুষের আস্থা তত বাড়ছে, কারণ আলটিমেটলি আইআরজিসি তাদেরকে এই মুহূর্তে প্রোটেক্ট করছে। এছাড়াও আমেরিকা এবং ইসরায়েলের শুরুতে প্ল্যানিং ছিল খুব অল্প দিনের মধ্যে তাদের এই অপারেশন ফিউরি কমপ্লিট করা, কিন্তু দেখা যাচ্ছে ইরানের সুপ্রিম লিডার মারা যাবার পর ইরান স্যারেন্ডার তো দূরের কথা, উল্টে তারা মিডল ইস্টের বিভিন্ন দেশে মিসাইল ছুটছে, এমনকি স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে বিশ্ব অর্থনীতিতে একটা চাপ ফেলার চেষ্টা করছে। এক কথায় বলতে পারেন ইরান এই মুহূর্তে একটা আহত বাঘিনীর মতো হিংস্র হয়ে উঠেছে। এবং যেভাবে কুয়েত, সৌদি, দোহা বিভিন্ন দেশে আমেরিকার এম্বাসিতে তাদের মিলিটারি ঘাঁটিতে তারা মিসাইল ছুটছে, তাতে একটা জিনিস স্পষ্ট, ইরান এই যুদ্ধে পিছু হটবে না। যেখানে আমেরিকা এবং ইসরায়েল একটা শর্ট টার্ম ওয়ার চাইছিল, সেখানে ইরান এবার একটা লং টার্ম ওয়ারের দিকে এগোচ্ছে। রিসেন্টলি কিছু রিপোর্টে এটাও দাবি করা হচ্ছে যে ইরানকে ডিস্টেবিলাইজ করার জন্য আমেরিকা এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা সিআইএ এবং মোসাদ ইরানে থাকা কুর্দ এবং বালুচদের সাপোর্ট করছে, যারা বহু বছর ধরে নিজেদের একটা আলাদা দেশের দাবি করে আসছে। যে কুর্দ এবং বালুচ লিবারেশন আর্মিদের একটা সময় আমেরিকায় টেররিস্ট তকমা দিয়েছিল, মানে ঠিক যেমনটা তারা আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে হটানোর জন্য তালিবানকে সৃষ্টি করেছিল, ঠিক তেমনই তারা এখানে কুর্দ এবং বালুচদের একটা দল তৈরি করার চেষ্টা করছে। আর এই সমস্ত জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে ইরান যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল কারোরই কোনো নির্দিষ্ট এবং লং টার্ম প্ল্যানিং নেই। আর একটা দেশের কাছে যখন যুদ্ধ করার জন্য নির্দিষ্ট মোটিভ থাকে না, তারা কিন্তু সেই যুদ্ধে বেশি দিন এগিয়ে যেতে পারে না। আর এই জিনিসটা শুধুমাত্র আফগানিস্তান যুদ্ধে নয়, ভিয়েতনাম যুদ্ধেও কিন্তু আমেরিকার সাথে হয়েছিল। মোটিভ এবং লং টার্ম স্ট্র্যাটেজি ছাড়া যুদ্ধে সৈন্যরা মনোবল হারিয়ে ফেলে, আর এটা অলরেডি হচ্ছেও। রিসেন্টলি আমেরিকান মিলিটারি তাদের সৈন্যদের এমনটাও বলছে যে এটা একটা ধর্মযুদ্ধ এবং ইরানকে হারাতে পারলে যীশুখ্রিস্ট ফিরে আসবেন। অন্যদিকে ইরানের পার্সপেক্টিভ থেকে আপনি যদি ভেবে দেখেন, তাহলে এটা কিন্তু তাদের কাছে একটা অস্তিত্বের লড়াই। একটা অন্য দেশের সৈন্য এসে রাতারাতি আপনার দেশের লিডারকে হত্যা করবে, আপনার দেশে বম্বিং করবে, ইভেন আপনার দেশকে 3-4টে আলাদা আলাদা টুকরো করার ষড়যন্ত্র করবে। ভাবুন সেক্ষেত্রে একজন সৈনিকের মনোবল কি হতে পারে। আর এখান থেকে বলা যায়, ইরানে আজকের যদি সরকার পরিবর্তনও হয়ে যায়, যেটা চান্স এই মুহূর্তে খুবই কম মনে হচ্ছে, সরকার পরিবর্তন হলেও এই আইআরজিসিরা কিন্তু গেরিলা ওয়ারফেয়ার চালিয়ে যাবে এবং নতুন যে সরকার আসবে তাদেরকে শান্তিতে শাসন করতে দেবে না। এবার আমি কেন বললাম যে ইরান একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চায়, চলুন এবার সেই কারণটা বলি। ইরান এই মুহূর্তে পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং আধুনিক সৈন্যবাহিনীর সাথে লড়াই করছে। সোজা কথায় বলতে গেলে সামরিক দিক থেকে এটা একটা অসম যুদ্ধ। আমেরিকার একার ওভারঅল মিলিটারি পাওয়ারের সামনে ইরান কিছুই না। কিন্তু একটা জিনিস এখানে ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে সামরিক বাহিনী যত আধুনিক হবে তার খরচও তত বেশি। মিসাইল, ড্রোন, ফাইটার জেট, এই ধরনের স্ট্যান্ড অফ ওয়েপেন প্ল্যাটফর্ম দিয়ে আজকের এই যুদ্ধটা চলছে। রিপোর্ট অনুযায়ী প্রথম 24 ঘন্টার মধ্যেই আমেরিকার প্রায় $779 মিলিয়ন খরচ হয়ে গেছে। আর আজকের দিন পর্যন্ত এই খরচের পরিমাণ প্রায় $5 বিলিয়ন পার হয়ে গেছে। এবার এটা শুনে আপনার কাছে বেশি মনে নাও হতে পারে, কারণ আমেরিকার টোটাল মিলিটারি বাজেট প্রায় $1 ট্রিলিয়ন। ইভেন ট্রাম্প এটাকে বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার কথা ভাবছেন। কিন্তু এই সংখ্যাগুলো একটা জিনিস স্পষ্ট করে দেয় যে এই যুদ্ধে আমেরিকার ঠিক কত পরিমাণে ক্ষতি হচ্ছে। ট্রাম্প ভোটে জেতার আগে দাবি করেছিলেন যে তিনি আমেরিকার সরকারের খরচ দিন দিন কমাবেন, কিন্তু হচ্ছে তার পুরোপুরি উল্টোটা। একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে বলি, একটা আমেরিকান প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল, মানে যার মাধ্যমে ইরান থেকে আসা যে কোনো মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করা যায়, তার দাম $1 থেকে $3 মিলিয়ন। একটা টমহক ক্রুজ মিসাইলের দামও প্রায় $1.3 থেকে $2 মিলিয়ন। অন্যদিকে ইরানের একটা ব্যালিস্টিক মিসাইল বানাতে খরচ হয় $8 থেকে $9 লক্ষ। মানে আমেরিকার একটা মিসাইলের অর্ধেকেরও কম খরচায় ইরান তাদের নিজেদের মিসাইল বানিয়ে ফেলছে। ড্রোনের ক্ষেত্রেও কিন্তু এই পার্থক্যটা অবাক করার মতো। একটা আমেরিকান MQ-9 রিপার ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন।
উল্টো দিকে ইরানের শাহিদ ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র 30 থেকে $50,000। আরও ভেঙে বললে ইরান যদি 10 টাকা একটা মিসাইল বানিয়ে সেটা ছুঁড়ে মারে, সেটাকে আটকানোর জন্য আমেরিকাকে খরচ করতে হচ্ছে 500 টাকা। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র মিলিটারি ওয়ার নয়, এটা একটা ইকোনমিক ওয়ারও। আর এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের সামনে দুটো বড় সমস্যা তৈরি হচ্ছে। প্রথমটা তো আপনাদেরকে বললাম যে এটা এই যুদ্ধের খরচ, আর দ্বিতীয়টা হলো এই ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র খুব বেশি সংখ্যায় তৈরি হয় না। ফলে যুদ্ধক্ষেত্রে যখন বিপুল পরিমাণে অস্ত্রের প্রয়োজন হয়, তখন দ্রুত সেই জিনিসগুলোকে রিপ্লেস করা কঠিন হয়ে যায়। তাই এক্সপার্টরা মনে করছে ইরান সামরিক দিক থেকে দুর্বল হলেও যদি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। আমেরিকার দাবি তারা ইরানের ম্যাক্সিমাম মিসাইল লঞ্চার এবং সৈন্যঘাঁটি ধ্বংস করে ফেলেছে, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে ইরান থেকে আসা মিসাইলের পরিমাণ একটুও কমেনি, উল্টে তাদের তীব্রতা দিন দিন আরও বাড়ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে প্যাট্রিয়ট এবং টমাহক মিসাইল, মানে যেগুলো আমেরিকার মিসাইল, সেই মিসাইলের স্টক দ্রুত কমতে পারে। বিভিন্ন অনুমান অনুযায়ী যুদ্ধক্ষেত্রে বর্তমানে আমেরিকার কাছে 600 থেকে 800টা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টার উপলব্ধ রয়েছে। এখানে আরও একটা জিনিস বলে দেয়, ধরুন ইরান থেকে একটা মিসাইল ছোড়া হলো, সেই মিসাইলকে আটকানোর জন্য কিন্তু একটা ইন্টারসেপ্টার ছুড়লে হয় না, তাদেরকে কম করে 4 থেকে 6টা ইন্টারসেপ্টার সেই মিসাইলের দিকে ফায়ার করতে হচ্ছে। ফলে খুব অল্প সময়ের মধ্যে হিউজ পরিমাণে ইন্টারসেপ্টার খরচ হচ্ছে। কিছু রিপোর্ট অনুযায়ী আমেরিকা অলরেডি প্রায় 150 থেকে 200টা ইন্টারসেপ্টার ইউজ করে ফেলেছে, এবং এটা কিন্তু আজ থেকে আমি 2 দিন আগের রিপোর্ট অনুযায়ী কথা বলছি। ফলে স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যদি এই যুদ্ধ আরও দীর্ঘমেয়াদী হয়, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টরের সংকট দেখা দিতে পারে। মানে তারা তখন আর ইরান থেকে আসা কোনো মিসাইলকে আটকাতে পারবে না, আর ইরান এটাই চাইছে। আমেরিকার মডার্ন ইকুইপমেন্টের সামনে ইরানের কাছে করার মতো কিছুই নেই, কিন্তু তারা বহু বছর ধরে যে জিনিসটা করে আসছে সেটা হলো মিসাইল মজুত করা। বলা হচ্ছে এই মুহূর্তে ইরান তাদের বিভিন্ন আন্ডারগ্রাউন্ড সাইলোতে প্রায় 20 থেকে 50 হাজার মিসাইল মজুত করে রেখেছে, আর তাদের ড্রোনের সংখ্যাও প্রায় কয়েক হাজার। আর সেই হিসাব অনুযায়ী ইরান এই যুদ্ধ কয়েক মাস ধরে আরামসে চালিয়ে যেতে পারবে। এবার আপনি বলতে পারেন, আরে ভাই, আমেরিকার কাছে তো পারমাণবিক হাতিয়ার রয়েছে, কয়েকটা ছুড়ে দিলেই না হয়ে গেল। দেখুন, এটা হচ্ছে একেবারে লাস্ট রিসর্ট। যদি আমেরিকা ঠিক করেই নেয় যে তারা ইরানের উপর নিউক্লিয়ার বম্ব ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ডিসকাশনের কোনো মানেই নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা কি সেটা করবে? কারণ এই মুহূর্তে আমেরিকা কিন্তু ইন্টারন্যাশনালি অনেকটা ব্যাকফুটে রয়েছে, যে বিষয়ে আমরা ভিডিওতে আরও পরে ডিসকাস করব। এবার আসা যাক নেক্সট প্রবলেমে, সেটা হচ্ছে মৃত সৈনিকের সংখ্যা। আমেরিকার দাবি এই যুদ্ধে এখনও পর্যন্ত তাদের 6 জন সৈনিক মারা গেছেন। আর এখানেও আমাদের সেই ফিরে যেতে হবে ভিয়েতনাম এবং আফগানিস্তান ওয়ারে। যখনই বিদেশের মাটিতে গিয়ে আমেরিকান সৈন্য মারা যায়, তখন সেই জিনিসটা কিন্তু আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে। ইতিমধ্যে সাধারণ আমেরিকানরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে আমেরিকার এই যুদ্ধের কী দরকার ছিল। এমনকি আমেরিকার বিভিন্ন সেনেটরাও এই বিষয়ে প্রোটেস্ট করছেন। তাদের দাবি এই যুদ্ধে আসলে ট্রাম্পের কোনো লং টার্ম স্ট্র্যাটেজি নেই, তার কোনো মোটিভ নেই, আর আমেরিকার সৈনিকের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে চলেছে। আর ইরানও কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে জানে, আর এই কারণে তারা ঠিক বেছে বেছে আমেরিকার বিভিন্ন মিলিটারি বেস, তাদের কনসুলেট, তাদের অ্যাম্বাসিতে অ্যাটাক করছে, যাতে তারা আমেরিকানদের মৃত্যুর সংখ্যা বাড়াতে পারে, এবং সেক্ষেত্রে ট্রাম্প পিছু হটতে বাধ্য হবেন। যদিও বা আমেরিকারও দাবি যে তারা ইরানের অলরেডি কয়েক হাজার মানুষকে হত্যা করে ফেলেছে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, একজন আমেরিকানের মৃত্যুকে সারা বিশ্বে যেভাবে প্রেজেন্ট করা হবে, 100 জন ইরানিয়ানের মৃত্যুকেও কিন্তু সেভাবে প্রেজেন্ট করা হবে না। আর এরপরে আসে 2 রাষ্ট্রনেতার রাজনৈতিক ফায়দা। এই বছরই আমেরিকায় মিড টার্ম ইলেকশন হবে, কিন্তু ক্ষমতা আসার পর থেকে ট্রাম্প একের পর এক যেভাবে ব্ল্যান্ডার করে গেছেন, ইন্টারন্যাশনালি আমেরিকার ইমেজ খারাপ করা, ট্যারিফ ওয়ারের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া, আবার এপস্টিন ফাইলে আমেরিকার নাম জড়ানো, এর ফলে দিন দিন ট্রাম্পের অ্যাপ্রুভাল রেট কমছে। এই মুহূর্তে ট্রাম্পের যারা কোর সাপোর্টার, তারা বাদ দিয়ে অনেকেই ট্রাম্পের থেকে তাদের সাপোর্ট সরিয়ে নিচ্ছে। ফলে ট্রাম্প আগামী মিড টার্ম ইলেকশনের আগে এমন একটা কিছু চাইছে যাতে আমেরিকার জনগণের মাইন্ড ডাইভার্ট করা যায়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষেত্রেও ঠিক একই ধরনের রাজনৈতিক প্রেশার রয়েছে। গাজায় যে যুদ্ধ ইসরায়েল করছিল, সেই যুদ্ধ কিন্তু এখনও অফিসিয়ালি শেষ হয়নি। নেতানিয়াহুর যে রাইট উইং পলিটিক্যাল অ্যালাইরা রয়েছে, তারা আবারও গাজায় যুদ্ধ শুরু করার জন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছে। আর এই বছরের শেষের দিকে ইসরায়েলে ইলেকশন হওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু অলরেডি বিচার ব্যবস্থাকে চেঞ্জ করার চেষ্টা করেছিলেন, বিভিন্ন কারাপশনে তার নাম জড়িয়েছে। ফলে এই যুদ্ধে তারা যদি ইরানের রিজিম চেঞ্জ করতে পারে, তাহলে নিজেদের দেশের রাজনীতিতে তারা একটা বড় জয় পাবে, এবং যত কম ক্যাজুয়ালিটি নিয়ে এই যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করা যায়, ততই এই 2 রাষ্ট্রনেতার জন্য ভালো। কিন্তু ইরান এই সমস্ত প্ল্যানিংয়ে জল ঢেলে দিচ্ছে।
এবার আসা যাক নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে রেপুটেশন। আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ। পৃথিবীর কোনো দেশ আমেরিকায় বা আমেরিকার কোনো মিলিটারি ঘাঁটিতে অ্যাটাক করতে পারবে না, কারণ তাদের কাছে সমস্ত উন্নত অস্ত্রশস্ত্র রয়েছে। বহু বছর ধরে আমেরিকা এমন একটা ন্যারেটিভ তৈরি করেছিল। দশকের পর দশক ধরে গালফ কান্ট্রিগুলো তাদের নিজেদের সিকিউরিটির জন্য আমেরিকার উপরই ভরসা করে এসেছে। ইভেন তারা এই কারণে নিজেদের দেশে আমেরিকার সৈন্যঘাঁটি তৈরির অনুমতি দিয়েছিল। কিন্তু আজ ইরানের মিসাইল আমেরিকার এই রেপুটেশনকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ইরানের মিসাইল যখন আবুধাবি, দুবাই, সৌদি আরব বা দোহাতে অ্যাটাক করছে, আমেরিকার ডিফেন্স মেকানিজম সেই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হচ্ছে। যে দেশগুলো এতদিন আমেরিকার মিলিটারির উপর বেস করে নিজেদেরকে সুরক্ষিত মনে করত, সেখানে দেখা যাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই আমেরিকা তাদের মিলিটারি সেই দেশগুলো থেকে সরিয়ে নিচ্ছে। জিওপলিটিক্যাল এক্সপার্টরা মনে করছে যে ইরানের তরফ থেকে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর জন্য এটা একটা বড় ওয়ার্নিং, যে আমেরিকান সৈন্যঘাঁটি থাকলেও ইরানের বিপক্ষে তোমরা যদি যাও তাও তোমরা বাঁচবে না। এসবের সাথে ইউরোপের বিভিন্ন কান্ট্রি, স্পেন, ইউকে, ফ্রান্স, যারা একটা সময় আমেরিকার ছায়াসঙ্গী ছিল, তারাও আজ আমেরিকার এই যুদ্ধ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। স্পেন আমেরিকা থেকে আসা যে কোনো যুদ্ধ জাহাজকে নিজেদের দেশে ল্যান্ড করা এবং রিফুয়েলিং থেকে ব্যান করে দিয়েছে, এবং এটা নিয়ে ট্রাম্প ক্ষেপে গিয়ে স্পেনের সাথে সমস্ত রকমের ট্রেড বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। আর ট্রাম্পের এই কথা শুনেই আবার নড়ে চড়ে বসে ইউরোপিয়ান ইউনিয়ন। তারা জানায় যদি স্পেনের সাথে কোনো রকম ট্রেড বন্ধ হয়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি আমেরিকার সাথে ট্রেড বন্ধ করে দেবে। ব্রিটেন তাদের ডিয়েগো গার্সিয়া মিলিটারি বেসকে ইরানের হামলার জন্য আমেরিকাকে ব্যবহার করতে দিচ্ছে না। ট্রাম্প যেভাবে গত কয়েক মাস ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনকে অপমান করে আসছেন, এর ফলে ফ্রান্সও এই যুদ্ধে আমেরিকা থেকে সরে যাচ্ছে। ইভেন তারা আমেরিকাকে বাদ দিয়ে ইউরোপের দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো একটা জোট তৈরি করার কথা ভাবছে, যেখানে ফ্রান্স জানিয়েছে তারা তাদের নিউক্লিয়ার বম্ব ইউরোপের বিভিন্ন কান্ট্রিকে দেবে তাদের প্রোটেকশনের জন্য। আর এটা যদি হয় তাহলে আমেরিকার হেজিমনি ভবিষ্যতে আরও কমে যাবে। আপনি বলতে পারেন এর পেছনে কিন্তু একটা বড় কারণ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ধমকি। তো মধ্য কথা হচ্ছে, ইরান যুদ্ধে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, যে ইউরোপ এবার আমেরিকার ছায়াতল থেকে বেরিয়ে আসতে চাইছে। এবার দেখুন, এগুলো যে আমি বললাম যে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে হেরে যেতে পারে, এগুলো কিন্তু বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলা হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যুদ্ধ কি আরও দীর্ঘমেয়াদী হবে? আমেরিকা কি আফগানিস্তান এবং ভিয়েতনামের মতো এখানেও হারতে চলেছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আচ্ছা, আপনি কি জানেন যে আমেরিকা মিলিটারিলি কতটা পাওয়ারফুল? এই বিষয়ে আপনি যদি ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।